রিপন কি বলবে কিংবা এই মুহূর্তে তার কি বলা উচিত তা বুঝতে পারছে না। চেয়ারম্যান সাহেব পরিবেশ হালকা করতে গলা খাকারে দিয়ে বলল, রিপন, তোমাদের বাড়িতে কেউ আসার কথা ছিল নাকি? রিপন যেন হাত ছেড়ে বাঁচে। হ্যাঁ, আমার ছোট বোনকে দেখতে আসার কথা। তার বোধহয় আর দরকার নেই। রিপন চুপ করে থাকে। মোহাম্মদ আলীর এত খারাপ লাগছে যে উনি কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। স্বপন ইসলামকে করা অপমানগুলো যেন গায়ে শুলের মতো ফুটছে। স্বপন ইসলাম কোনো কথা না বলে চলে যাওয়াতে যেন অপমানের ঘা আরও গভীর হয়। নিজের বিবেক আর ভুলগুলো যেন হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এতটা বাড়াবাড়ি করা ঠিক হয়নি। কোনো বাবাই চাইবে না মেয়ে প্রেম করুক কিংবা বাবা মেয়ের অবাধ্য হোক, কিন্তু উনি এসবগুলো দোষ স্বপন ইসলামের ওপর চাপিয়ে দিয়েছেন, অথচ উনি সম্পূর্ণ নিরপরাধ। এখন কি করা যায়? ওনাকে দেখে যা মনে হলো সহজে মানবেন না। মোহাম্মদ আলী রিপনকে বলল, রিপন শোন। রিপন বিস্ময়ে ওনার দিকে তাকায়। বর্তমানে তাদের ঘরে বসে থাকা মোহাম্মদ আলীর কণ্ঠস্বর খুবই নরম, অথচ মাস কয়েক আগে উনি এই বাড়িতে অহংকারী কথাগুলো বলে গিয়েছিলেন। তাকে তাকাতে দেখে মোহাম্মদ আলী বলল, আমাদের এখানে আসার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। রিপন মাথা নেড়ে বলল, জি। স্বপন ভাইকে ডাকো, কথা বলি। ওসি সাহেব বলল, মনে রাগারাগি না রেখে সরাসরি কথা বলে সমাধানে আসাই বুদ্ধিমানের কাজ। যাও, তোমরা বাবাকে ডাকো। রিপন দ্রুত তার আব্বার রুমে যায়। তার পিছু পিছু ফাতেমা বেগম আর শান্তাও যায়। স্বপন ইসলাম রাগে কিরমির করছে। রিপন গিয়ে বলল, আব্বা আপনাকে ডাকে, আসেন। উনি দাঁতে দাঁত চেপে বলল, শ্যামারে আমার কাছে আন, আমি ওরে এখন জবাই করব। মাথা ঠান্ডা করেন আব্বা, এখন এইসব বলে লাভ কি? মেয়ে বিয়ে দেবেন না? এই কয় মাস কি কম চেষ্টা করেছেন? একটা ছেলে পক্ষ কি রাজি হয়েছে? এত অপমানের পরেও ওই বড় লোকের সাথে আত্মীয়তা করার প্রশ্নই আসে না। আচ্ছা, করেন কি না করেন সেটা পরে দেখা যাবে, এখন আসেন। তুই যা, আমি যাব না। আব্বা জেদ করেন না তো। যা, আর একটাও কথা বলবি না। রিপন নত মস্তিষ্কে বেরিয়ে যায়। ফাতেমা বেগম এতদিন মেয়েকে কম মারেননি, কম বোঝাননি, কিন্তু মেয়ে যেন এক কথায় আটকে আছে। এতদিন যা হওয়ার হয়েছে, এখন যেহেতু ছেলের বাবা নত হয়েছে, মেয়ে নিতে এসেছে, তাহলে আর না করার কি দরকার? মেয়ের রিজিক থাকলে যাবে। এতদিন তো বিয়ে দেওয়ার জন্য কম চেষ্টা করেনি। আর কেন বিয়ে হয়নি এটা সবার জানা। তাহলে আর কি করার আছে? মেয়েকে মানাতে পারলে না হয় অন্য কথা বলা যেত, কিন্তু মেয়ে যে ফিরোজ বলতেই রাজি, ফিরোজের জন্য জান দিতেও প্রস্তুত। কিন্তু ফিরোজের আব্বা যে ওনাকে অপমান করেছে এটা ঠিক এতটা না বললেও পারত। উনি বলেন, শোনেন, ওনারা বসে আছে, থাকুক। আপনি না গেলে ব্যাপারটা খারাপ দেখায়। সব নষ্টের মূল তুমি। মা হয়ে মেয়েকে সামলাতে পারোনি। এসব বলে লাভ কি? যা হওয়ার হয়ে গিয়েছে। আমি যাব না, আর মেয়েও বিয়ে দেব না। তোমার মেয়ের ইচ্ছে হলে বলো এখনই চলে যেতে। কি বলেন এগুলা? শ্মশান মানে নিতে এসেছে, ভালো লাগছে না? না নাক কান কেটে গেলে ভালো হতো। চলে যাক। এত কথা বললেন না, ছেলের বাবা মাথা নত করে এসেছে। আসেন। কিসের নত করা? ওই লোকটা খুব খারাপ, হয়তো ছেলের চাপে পড়ে এসেছে, পরে আসল রূপ বেরোবে। ফাতেমা বেগম চুপ করে থাকে। স্বামীকে নড়ানো সম্ভব না বুঝে একপাশে দাঁড়িয়ে থাকে। রিপনকে বিমর্ষ মুখে আসতে দেখে সবাই বুঝতে পারে স্বপন ইসলাম আসেনি। সবাই চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পরে মোহাম্মদ আলী উঠে দাঁড়ায়। তোমার আব্বার রুম কোনটা? রিপন অবাক হলেও তা প্রকাশ করে না। হাত দিয়ে তার আব্বার রুম দেখিয়ে দেয়। স্বপন ভাই আসবো? ফাতেমা বেগম দরজা খুলে দেয়। স্বপন ইসলাম দাঁড়িয়ে যায়। মোহাম্মদ আলী যে সোজা রুমে চলে আসবে তা কল্পনাও করেনি। মোহাম্মদ আলী নিজের অহংকার দূরে রেখে এগিয়ে যায়। ভাই, আগে যা বলেছি করেছি সব ভুলে যান। শ্যামাকে আপনার কাছে নিজের মেয়ে করে নিতে এসেছি, ফিরে দেবেন? স্বপন ইসলাম চুপ করে থাকে। মোহাম্মদ আলী আবার বললেন, আমার ছেলেটা জনম দুঃখী। মা চলে যাওয়ার পরে ছেলের কথা ভেবে আবার বিয়ে করলাম, কিন্তু সে দুঃখই পেল। সারাটা জীবন ছেলের দুঃখ দেখেই গেলাম। সে এখন তার সুখ হিসেবে শ্যামাকে চেয়েছে। আমি নিজেও দেখেছি শ্যামাকে ছাড়া ফিরোজ কত ভঙ্গুর। আমি আমার ছেলের সুখ নিতে চাই ভাই।
আবারও বলছি, আগে যা বলেছি আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। স্বপন ইসলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই মানুষটাই তেজি গলায় কঠিন কথাগুলো বলেছিল, আর আজকে মনে হচ্ছে সব পাল্টে গিয়েছে। ওনাকে কিছু না বলতে দেখে মোহাম্মদ আলী স্বপন ইসলামের হাত ধরে বলল, মেয়েটাকে দিয়ে দেন ভাই, আমি সারা জীবন ঋণী থাকবো। স্বপন ইসলাম আর শক্ত থাকতে পারে না, মাথা নেড়ে বলল, চলেন। দুজনকে একসাথে আসতে দেখে সবাই খুশি হয়। চেয়ারম্যান সাহেব বলল, তা স্বপন ভাই, আপনার মেয়ের জন্য আমার ছোট ভাই ফিরোজকে কেমন লাগে? স্বপন ইসলাম চোখ ঘুরিয়ে ফিরোজের দিকে তাকায়। ফিরোজ আত্মবিশ্বাসী চোখে ওনার দিকে তাকিয়ে আছে। ভালোই। তাহলে আমরা কথায় আগাই। জি। ওসি সাহেব বলল, কিসের কথা আগানো? মেয়ে না দেখে কথা আগায় কিভাবে? রিপন গিয়ে শ্যামাকে নিয়ে আসে। ঘরে পড়ার সাধারণ কাপড়েও শ্যামাকে সুন্দর লাগছে। অতিরিক্ত মারের কারণে মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। এতক্ষণ রুম থেকে সব শুনেছে, সব দোয়া পড়ে আল্লাহর কাছে সমাধান চেয়েছে। দুরু দুরু বুকে চুপটি করে চেয়ারে বসে থাকে। মোহাম্মদ আলী পকেট থেকে 5,000 টাকা বের করে শ্যামার হাতে গুঁজে দেয়। ছেলের পছন্দের মেয়েকে খালি হাতে দেখবেন কি করে? ফিরোজ বারবার তাকাচ্ছে। মেয়েটার কি হাল করেছে সেটাই ভাবছে। মোহাম্মদ আলী বলল, তাহলে আগামী মাসের 1 তারিখে বিয়ে তারিখ ঠিক করা হোক। ওই দিন শুক্রবার, সবার সুবিধা হবে। ফিরোজ বলল, না, কালকের পরের দিনও শুক্রবার, আমি ওই দিনই বিয়ে করব। এত লম্বা তারিখের দরকার নেই। ফিরোজের নির্লজ্জতায় সবাই অবাক হয়। শ্যামা লজ্জায় মাটিতে মিশে যেতে চায়। এখনও তার মনে হচ্ছে সে স্বপ্নে আছে, কিন্তু ফিরোজের নির্লজ্জ কথাই মনে হচ্ছে বাস্তবে আছে। ফিরোজের কথা শুনে মোহাম্মদ আলীর ছেলের দিকে তাকে। ফিরোজ তার আব্বার চোখের দৃষ্টি অনুসরণ করে বলল, শুভ কাজে দেরি করা ভালো না আব্বা। চেয়ারম্যান সাহেব রসিক মানুষ, উনি ফিরোজের কথা শুনে হো হো করে হেসে ওঠে। মুহূর্তেই ওনার হাসি রেশ উপস্থিত সবার ঠোঁটের মাঝে ছড়িয়ে পড়ে। স্বপন ইসলাম বলল, তাহলে সামনে শুক্রবারেই বিয়ে। ফিরোজ উঠে যায়, চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ায়। অবশেষে তার রানীকে জয় করার পথে। খুশিতে ডান চোখ থেকে টুপ করে 1 ফোঁটা গরম পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। রুমে শ্যামার বুকটা ভার লাগে। চোখ জ্বালা করে ফিরোজের মতোই পানির রেখা গালে নামে। শান্ত পরিবেশে উৎসবের আবেশের কলরবে চারিদিক মুখরিত। প্রত্যেকে তুমুল ব্যস্ত। স্বপন ইসলামের একমাত্র মেয়ের বিয়ে আজ বাদে কাল। তারিখ অনুযায়ী ইতিমধ্যে সবাইকে আমন্ত্রণ করা হয়ে গিয়েছে। প্রথমে না মানলেও একমাত্র মেয়ে বলে কথা, আয়োজনের হই হই রই রই পড়ে গেছে। স্বপন ইসলাম বিয়ে নিয়ে নাখোশ থাকলেও আয়োজনে কোনো কমতি রাখেনি। ছেলের পক্ষ থেকে মেয়ের জন্য শাড়ি গহনা পাঠানো হয়েছে। স্বপন ইসলামও পিছিয়ে নেই, ফিরোজের জন্য মানানসই শেরওয়ানি এনে পাঠিয়েছে। মেয়ে যেহেতু বিয়ে দেবে, তাহলে আর মন কষাকষি রেখে লাভ কি? মেয়েকে তো কম বোঝাতে চায়নি। মেয়ের সুখ মেয়ে খুঁজে নিয়েছে। ভবিষ্যতে কখনো কোনো সমস্যা হলে বাবা মাকে কিছু বলতে পারবে না, দোষ দিতে পারবে না। যেহেতু মেনে নিয়েছেন, আর মন খারাপ করে লাভ কি? এর চেয়ে ভালো অনুষ্ঠান ওইভাবেই এগিয়ে যাক যেভাবে ভালো হয়। ফাতেমা বেগমের মন খারাপ, মেয়েকে নিজেদের ইচ্ছে মতো বিয়ে দিতে পারেননি বলে আক্ষেপ হচ্ছে। আলো ভালো জানে মেয়েটার কপালে কি আছে। এক তো ফিরোজ নেতা মানুষ, তার উপর ঘরের সৎমা, প্রেমে অন্ধ হয়ে মা বাবার কথা শুনল না। ফাতেমা বেগম মন খারাপ করলেও তা দূরে রাখার চেষ্টা করেন। কালকে মেয়ের বিয়ে, আজকে এভাবে মন খারাপ করে থাকার কোনো মানে হয় না। ফাতেমা বেগম শ্যামার রুমে যায়। শ্যামা অন্যমনস্ক হয়ে বসে আছে। শ্যামা, শ্যামা মায়ের দিকে তাকায়। মুহূর্তেই চোখে পানির দেখা মিলে। প্রিয় মানুষকে সারা জীবনের জন্য আপন করতে পারবে, এটা ভাবলে যেন খুশি লাগছে, তেমনি বাবা মাকে ছেড়ে যেতে মন বিষণ্ণ হচ্ছে। চোখে পানি আসছে। মাকে দেখে যেন জ্বলন্ত আগুনে তুষ পড়ল, যে এমনি দাউ দাউ করে জ্বলে উঠল। ফাতেমা বেগম হেসে বলল, গোসল করে নে। এক্ষুনি করছি। এতদিন সবাই মিলে মেয়েটাকে কম মারেননি। আজকে শ্যামার ফ্যাকাশে মুখটা দেখে যেন খারাপ লাগলো, ভীষণ মায়া হলো। কিছু খাবি? না। ফাতেমা বেগমের চোখ উপচে পানি পড়ার আগে উনি সেখান থেকে চলে যায়। শ্যামা ফ্যালফ্যাল করে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। শান্তা যেন পুরোপুরি বদলে গেছে। যে মেয়ে ননদকে চোখের দেখা সহ্য করতে পারতো না, সে কিনা নিজ হাতে সব করছে।
উৎসবে তার কোনো খুশির কমতি নেই। সবার আগে তৈরি হয়ে গিয়েছে, ছোটাছুটি করে সব করার জন্য ব্যস্ত। রিপন জানে ফিরোজ কেমন ছেলে, এক ক্লাসে লেখাপড়া করেছে যে, মনে মনে নাখোশ থাকলেও সব দায়িত্ব সুনিপুণভাবে করে যাচ্ছে। বোনের বিয়েতে যেন কিছুর কমতি না থাকে সে ব্যাপারে কড়া নজর। শ্যামাকে গায়ে হলুদের সাজে স্টেজে তোলা হয়েছে। একে একে সবাই কনেকে হলুদ ছুঁয়ে দিচ্ছে। শ্যামা তার পরিবারের সকল সদস্যের মুখ ভঙ্গিমা দেখে মনে মনে বলল, একদিন খুব সুখী হয়ে সবার ধারণা বদলে দিব, প্রমাণ করে দিব ফিরোজ খুব ভালো ছেলে। তোমাদের মেয়ে কোনো বাজে ছেলের খপ্পরে পড়েনি। মোহাম্মদ আলীর প্রথম ছেলের বিয়ে, কোনো কিছুতে ঘাটতি রাখা চলবে না। ফিরোজ তার বোনকে সাথে নিয়ে বিয়ের যাবতীয় শপিং করে এসেছে। ফিরোজ বিছানায় সোজা হয়ে বসে আছে। সন্ধ্যায় গায়ে হলুদ হবে, সে এসব করতে মানা করেছিল, কিন্তু কে শুনে কার কথা। ফারিয়া এসব করবেই। ফিরোজের গায়ে হলুদে শ্যামার ভাবি সহ আরও অনেকেই আসে। তারা যাওয়ার সময় ফিরোজের বাড়ি থেকেও কিছু মানুষ যায়, সাথে ফিরোজও যায়। হলুদের সাথে রানীকে দেখতে কেমন লাগবে দেখার লোভ সামলাতে পারেনি। যদিও গ্রামের বাড়ি, তার যাওয়া নিয়ে হাসি ঠাট্টা হয়েছে, সে এসবে পাত্তা দেয়নি। বিয়ে মানুষের জীবনে একটাই, সুতরাং মানুষের কথা শুনে পিছু হটার মানে হয় না। কালকে মেয়েটাকে কেমন মনমরা লাগছিল, ভাবতেই ফিরোজের মন খারাপ হচ্ছে। এই পর্যন্ত দুজন ঠিকমতো 1 মিনিটও কথা বলতে পারেনি। মেহমানের টিটকারি হট্টগোলে কথা বলা হয়নি। সে শ্যামাকে বলেছিল তাদের সাথে শপিংয়ে যেতে, কিন্তু সে জানি শুধু শ্যামা তার কাছে আসুক, তারপর সব কষ্ট আঘাত মুছে দেবে, সর্বোচ্চ সুখী করবে তার রানীকে। সে মনে মনে দোয়া করছে যেন ভালোই ভালোই বিয়েটা হয়ে যায়, আর কোনো ঝামেলার সূত্রপাত হয়ে যেন বিয়ে না ভাঙে, এই তার কামনা। শ্যামাদের বাড়িতে ফিরোজকে দেখে সবাই হৈ হৈ করে ওঠে। শ্যামার মুখে রাজ্যের খুশি ভর করে। অজানা কারণে একরাশ লজ্জা গাল ছুঁয়ে যায়। ফিরোজ সবার হাসি ঠাট্টা উপেক্ষা করে শ্যামার কাছে গিয়ে বসে, চোখ ফিরিয়ে প্রিয়তমার দিকে তাকায়। শ্যামাও তাকায়। ফিরোজকে এত সুন্দর লাগছে যে শ্যামা বরাবরের মতো আবারও হোঁচট খেয়ে নাক মুখ থুবড়ে প্রেমে পড়ে। ফিসফিস করে বলল, আপনার প্রেমে বারবার পড়ছি, এমন সুদর্শন হতে কে বলছে? প্রতিবার প্রেমে পড়তে পড়তে যদি আমিই মরে যাই তাহলে ভালো হবে? ফিরোজও আস্তে করে বলল, তোমাকে এমন করে মারতে না পারলে কেমন প্রেমিক হলাম? শ্যামা চুপচাপ বসে থাকে। শ্বাস ভরে নেয় ফিরোজের গায়ে মাখা সুগন্ধির সুঘ্রাণ। ফিরোজ শ্যামার মুগ্ধ দৃষ্টির দিকে তাকিয়ে বলল, হলুদে একদম হলুদ পরি লাগছে, ইচ্ছে করছে এখন একটু আদর দিয়ে দিতে। শ্যামার অধরে ফুটে ওঠে লাজুক হাসি। আপনি খুব দুষ্টু হয়ে গেছেন। সব বডি তো দুষ্টু হয়। চুপ। ফিরোজ দুষ্টু হেসে বলল, আচ্ছা, আসল কথা হবে বাসর ঘরে। লা, এ কিসের পাল্লায় পড়লাম? মধুরাজার পাল্লায়। আপনি পাগল। তোমার জন্য সুন্দরী। স্বপন ইসলাম আর ফাতেমা বেগম স্টেজের দিকে তাকিয়ে আছে। দুজনকে একসাথে সুন্দর লাগছে, মানিয়েছে মাশাআল্লাহ। ফিরোজ দেখতে বড় সুদর্শন, এতদিন তাদের চোখে যেন এত বড় রূপ চোখে পড়েনি। আজকে দুজনেই ভাবছেন ফিরোজ সুন্দর পুরুষ। মেয়ের সুখী সুখী হাস্যোজ্জ্বল চেহারা যেন ওনাদের মন ভালো করে দেয়। রাত 12টার দিকে মোহাম্মদ আলী চেয়ারম্যানকে নিয়ে স্বপন ইসলামের বাড়িতে আসে, সাথে ফিরোজা আসে। সে তার আপাকে একা এই বাড়িতে আসতে দিতে নারাজ। তার এখনও মনে হয় কোনো ঝামেলা হয়ে যাবে, তাই রিস্ক নেওয়ার দরকার নেই। এত রাতে আসার মূল কারণ হচ্ছে বিয়েতে কত দেনমোহর হবে তা এখন আর ঠিক করা হয়নি। কালকে বিয়ের সময় এসব নিয়ে আলোচনা করার চেয়ে এখনই আলোচনায় বসা ভালো, মোহাম্মদ আলী বলেন। দেনমারে কত হলে ভালো হয়? স্বপন ইসলাম চুপ করে থাকেন। রিপন বলল, আপনারা কত চাচ্ছেন? চেয়ারম্যান বলল, ইসলামিক হিসাবে ফিরোজের ইনকাম অনুযায়ী 1.5 লাখ টাকায় ধার্য করা ঠিক হবে। মোহাম্মদ আলী বলল, তাহলে 1.5 লাখই হবে। স্বপন ইসলামের মুখ অন্ধকার হয়ে আসে। এত কম? আজকাল বিয়েতে এত কম দেনমোহরে হয় নাকি? বিয়েতে দেনমারে কম হলেই আল্লাহ খুশি হয়, বরকত দেন। শ্যামার বুক ধুকপুক করে। এই মুহূর্তে সে কোনো বিপদ চায় না। দেনমোহর কমে তার কোনো সমস্যা নেই, কিন্তু তার আব্বা কেন রাজি হচ্ছে না? দেনমোহরে কি সুখ হয়? সে তার আম্মাকে বলো। আমার দেনমোহর তো ঠিকই আছে, আব্বাকে রাজি হয়ে যেতে বলো। ফাতেমা বেগম চোখ পাকিয়ে বলো, তুই চুপ থাক। কি বুঝিস তুই? দেনমোহরের একটা মেয়ের খুঁটি,
এমনিতে তো প্রেমের বিয়ে। শ্যামা চুপ করে আবার পুরুষদের দিকে তাকায়। ফিরোজকে গম্ভীর লাগছে, নাকে পাটাতন ফুলে উঠছে। শ্যামা আটকে ওঠে। ফিরোজ কি রেগে যাচ্ছে? এখন রেগে যাওয়া মানে সমস্যা। শ্যামা মনে মনে আল্লাহকে ডাকেন। স্বপন ইসলাম মোহাম্মদ আলীর কথা মানতে নারাজ। দেনমোহর 5 লাখ হবে, আমার এটাই ইচ্ছা। মোহাম্মদ আলী বিস্ফোরিত চক্ষু মেলে তাকিয়ে থাকে। আপনার মাথা ঠিক আছে? জি। যদি এত টাকায় রাজি না হই? স্বপন ইসলাম কঠিন গলায় বলল, তাহলে বিয়ে হবে না। এই মজলিসেই আমি আমার মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছি। মোহাম্মদ আলী পাথরের মতো স্থির চোখে স্বপন ইসলামের দিকে তাকিয়ে থাকে। গমগমে কণ্ঠে বলল, কি বলছেন, বুঝে বলছেন তো? বুঝেই বলেছি। মোহাম্মদ আলী ছেলের দিকে তাকায়। ফিরোজ তার দিকে তাকিয়েছিল, হয়তো তার আব্বার মনোভাব বোঝার চেষ্টা করেছে। চেয়ারম্যান সাহেব দেখলেন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তাই উনি বলেন, কালকে বিয়ে, আর আজকে যদি এই সামান্য দেনমোহরের জন্য বিয়েটা ভেঙে যায়, তাহলে ব্যাপারটা কেমন হবে ভেবেছেন? স্বপন ইসলাম গো গো করে বলল, আজকাল এই টাকা সবই দেয়, এই সংখ্যা তো বেশি না। রিপনকে ডেকে নিয়ে ফাতেমা বেগম বলল তার আব্বাকে এই রুমে পাঠাতে। রিপন এসে বলে স্বপন ইসলাম উঠে যায়। ফাতেমা বেগম ভয়ে ভয়ে বলল, এত টাকা চাওয়ার কি দরকার? স্বপন ইসলাম দাঁতে দাঁত চেপে বলল, কি দরকার? ভবিষ্যতের কথা বলা যায়। রিপন বলল, আব্বা ঠিকই বলেছে, ভবিষ্যতে দরকার হতে পারে। শ্যামা দুই হাতে মেহেদি লাগিয়ে চুপচাপ তাদের কথা শুনছিল। এবার সে বেশ বুঝদার গলায় বলল, কিসের ভবিষ্যৎ? আমি কি বিয়ে করব আবার ছেড়ে আসার জন্য? মেয়ের চটন চটন কথায় স্বপন ইসলামের মেজাজ খারাপ হয়, কিন্তু কালকে বিয়ে, তাই তিনি কিছু বলেন না। ফাতেমা বেগম বলল, ছেড়ে আসার কথা তো বলেনি, কিন্তু দেনমোহর বেশি হলে শক্ত হয়, উল্টোপাল্টা করার আগে ভাববে। শ্যামা অবাক হয়ে তার আব্বা আম্মার মন মানসিকতা দেখছে। ওনারা এখনো সে আগের যুগেই পড়ে আছে। এই দেনমোহরের জন্য কখনো সংসার টেকে না। যারা ছেড়ে যাওয়ার তারা বেশি হলেও ছেড়ে যাবে। আর এমনও অনেক সম্পর্ক আছে কম টাকায়ও সংসার টেকে। আমার এসবে কোনো সমস্যা নেই। রিপন তেরে এসে বলল, পাকনামি করবি না। শান্তা বলল, খারাপ বলেছে কি? দেনমোহরের কি সুখ হয়? কই, আমাদের দেনমোহরকে 1 লাখ টাকা, আমাদের তো কোনো সমস্যা হয়নি। স্বপন ইসলাম চিন্তায় পড়ে যায়। যদিও রাগের মাথায় বলেছেন বিয়ে ভেঙে দেবেন, কিন্তু উনি নিজেই এটা ভালো করে জানে যে এই মুহূর্তে বিয়ে ভাঙা সম্ভব না। শ্যামা তার আবার যাও দিকে তাকিয়ে আছে। সে আশ্চর্য হয়ে যাচ্ছে এটা ভেবে যে ফিরোজ কেন কিছু বলছে না। কেউ না জানো, তারা দুজনে তো জানে তাদের বিয়েতে কত দেনমোহর হয়েছিল। হোক না ওটা লুকিয়ে বিয়ে, কিন্তু বিয়ে তো। ফিরোজ কেন ওই সংখ্যাটাই বলছে না? সবে দেনমোহরের ওই সংখ্যা শুনে নির্ঘাত অবাক হয়ে যাবে। শ্যামা ফিরোজের অপেক্ষায় আছে। তার কান ফিরোজের কণ্ঠের বাক্যবান শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। ফিরোজ তার আব্বাকে বলল, আব্বা, বিয়ে করব আমি, একবারও কি দরকার ছিল না আমাকে জিজ্ঞেস করা যে কতটুকু সামর্থ্য আছে, কত টাকা দিতে পারবো? চেয়ারম্যান সাহেব বলল, তা ঠিক, আপনি ফিরোজকে জিজ্ঞেস করেননি? না। ফিরোজ বিবশ কণ্ঠে বলল, আগে বলতেন তাহলে তো আর এত কথা হতো না। আমারও একটা ইচ্ছা অনিচ্ছা আছে, সামর্থ্যের ব্যাপার আছে। মোহাম্মদ আলী ছেলের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোর ইচ্ছা মতোই বলে দে, প্রতিশোধ করবি তুই, তুই বল। স্বপন ইসলাম আসে, এসে বলল, আপনারা কত চাচ্ছেন? ফিরোজ আর শ্যামার বিয়ে সবার অগোচরে হয়েছে, আর এই বিয়েতে যা দেনমোহর ধার্য করা হয়েছে এখনো তাই হবে। কেউ কথা বলার আগে সে বলল, 10 লাখ। সবাই চমকে যায়। মোহাম্মদ আলী অবাক হয়ে ছেলের দিকে তাকায়। স্বপন ইসলাম চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। শুধুমাত্র শ্যামাই স্বাভাবিক, কারণ সে জানতো এই টাকায় দেনমোহর ধার্য করা হবে। মোহাম্মদ আলী বলল, কি বলিস? হ্যাঁ, 10 লাখই। কালকে বিয়ের আগে শ্যামার নামে অ্যাকাউন্ট করে টাকা জমা দিয়ে তারপর বিয়ে করব। স্বপন ইসলাম স্বস্তির নিঃশ্বাস ফেলে। মোহাম্মদ আলী এখনো অবাক হয়ে আছেন। এত টাকা দেনমোহর দেওয়ার কি দরকার? উনি আর কথা বাড়ালেন না। নিজের মতামতে যা ইচ্ছে করুক, ছেলে বড় হয়েছে, তার নিজস্ব মতামত আছে, এখনো ওনার কথাই চলবে, এটা ভাবা ভুল। উনি স্বপন ইসলামের দিকে তাকিয়ে বলল, কি কথা বললেন না কেন?
আমাদের মন বড় আছে, দেনমোহরের উপর ভিত্তি করে তো আর মেয়ে নিচ্ছি না। আমরা মেয়ে নিবই, এবারই বলেন, বিয়ে ভাঙবেন না। স্বপন ইসলাম বলল, বিয়ে ভাঙবো বললেই কি ভাঙতাম নাকি? ওটা তো কথার কথা ছিল। কালকে সময় মতো সবাইকে নিয়ে চলে আসবেন। সবাই চলে যাওয়ার সময় ফিরোজ শ্যামাকে ডাকে। কালকে সকালে তৈরি থেকো। শ্যামা বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা। ফিরোজ এদিক সেদিক তাকিয়ে আস্তে করে বলল, এটাই তোমার শেষ ব্যাচেলার নাইট। এরপর আর কখনো একা থাকার সুযোগ পাবে না ম্যাডাম। একা থাকতে চাই না। একা রাখবো না। পরের দিন সকালে শ্যামাকে নিয়ে ফিরোজ ব্যাংকে যায়। শ্যামার নামে অ্যাকাউন্ট করে 10 লাখ টাকা রাখে। শ্যামা বলল, পরে এসব করা যেত। না, যেত না। কেন? এখনই করলাম, কারণ তোমার আব্বা আম্মার যেন মনে না হয় যে আমার কাছে মেয়ে বিয়ে দিয়ে ঠকে গেল, কিংবা আমার থেকে ভালো ছেলে পেত। শ্যামা হাসে। ফিরোজ তার থেকেও বেশি ভাবে। সে জানে কি পেয়েছে, হোক একটু কষ্ট, কিন্তু সুখের রাজ্য যে ফিরোজের কাছে। দুপুরে বরযাত্রী আসে, সব কিছু ভালোই ভালোই হয়ে যায়। কাজে যখন শ্যামাকে বিয়ে পড়াতে যায়, উনি এক পর্যায়ে বলল, বলো মা, কবুল। তখন শ্যামা ফিক করে হেসে দেয়। এমন করে কবুল সে আগেও বলেছে, তাই এখন বলতে হাসি পাচ্ছিল, যা চেপে রাখতে পারেনি। এক পুরুষকে 2 বার বিয়ে। শ্যামার হাসির শব্দে সবাই হৈ হৈ করে ওঠে। মেয়ে নির্লজ্জতার পসরা সাজায়। এক একজনের মুখে এক এক কথা। হাসির কারণ শ্যামা তো আর বলতে পারছে না। সে চুপ করে বসে আছে। শান্তা সবার কথাই বিরক্ত হয়। দারাজ গলায় বলল, ওর বিয়ে বলেই তো হাসছে। ভেবা করে কাঁদলে বোধ হয় আপনাদের ভালো লাগতো। এমন সুখের দিনে কেউ কাঁদে নাকি? আজব। কিন্তু এই হাসি মুখে শ্যামাই যাওয়ার সময় চিৎকার করে কাঁদে। পরিবারের সাথে এমন কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। এতদিন শ্যামার সাথে সবাই খারাপ আচরণ করলেও এখন কষ্ট হচ্ছে। শ্যামার কান্না দেখে ফিরোজেরও খারাপ লাগে। মেয়েদের জীবনে এটাই বোধহয় সবচেয়ে কষ্টদায়ক বিদায়। যে মেয়ের এই মুহূর্ত আসেনি, সে কখনো এর জ্বলনপোড়ন অনুভব করতে পারবে না। শ্যামাকে নিয়ে ড্রয়িং রুমে বসানো হয়েছে। ফিরোজ রুমে যেতে পারছে না। ফারিয়া রুমে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফিরোজ জানে ফারিয়া কি করছে। ফারিয়া বাসর সাজাচ্ছে, আর এই ব্যাপারটা ভেবে সে খুব খুশি। বিয়ে করেছে, বাসর ঘর সাজানো না থাকলে কেমন না। তার ইচ্ছে থাকা সত্ত্বেও লজ্জায় কাউকে বলতে পারেনি নিজের বাসর ঘর সাজানোর কথা। কিভাবেই বা বলে, কিন্তু ছোট ভাই বোন থাকতে বোধহয় এসব নিয়ে চিন্তা করতে হয় না। ফারিয়া আর তামিম দুজনে উৎসাহের সহিত সাজাচ্ছে। শ্যামা একা একা বসে আছে। রোজিনা বেগম রুমে গিয়ে বসে আছে। আসার সময় একটু দেখা দিয়ে সে যে চলে গিয়েছে আর আসেনি। ফিরোজ চুপচাপ বসে থাকা বউটার দিকে তাকায়। আজকে তার আম্মা থাকলে বউ নিয়ে কি আহ্লাদ করতো। বউকে কখনো একা একা বসিয়ে রাখতো না। এই মুহূর্তে নিজের মায়ের অভাব বোধ করছে, কিন্তু তার মাঝে খারাপ ছিল, তাই মায়ের প্রসঙ্গ তুলতে চায় না। শ্যামার দিকে তাকায়। শ্যামা এখনো মন খারাপ করে বসে আছে। ফিরোজের মন খারাপ শ্যামাকে দেখে। একটু পরে সে মন ভালো করে দেবে, হাসাবে। সুন্দর গোছানো রুমে শ্যামা বসে আছে। এর আগেও অনেকবার সে এই রুমে এসেছে, কিন্তু এবার এসেছে সম্পূর্ণ নিজের পরিচয়ে। আজকে থেকে এই রুম তার। এখানেই সুখে দুঃখে প্রিয় মানুষের সাথে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবে। আজকে এই রুমে এসে তার অন্যরকম অনুভূতি হচ্ছে। ফুলের বিছানায় লাল লেহেঙ্গা পরে বসে আছে। ফিরোজ ফ্রেশ হচ্ছে। কিছুক্ষণ পরে ফিরোজ এসে সোজা শ্যামার সামনে বসে। শ্যামা কিছু বুঝে ওঠার আগে ফিরোজ শ্যামাকে জড়িয়ে ধরে বিছানায় গড়াগড়ি খায়। তারপর উঠে বসে, সুন্দর করে হাসে। ফিরোজের এমন কাজে শ্যামা হতবাক। নিজের কাপড় সাজ ঠিক করে নেয়। লোকটার জন্য এই ভারী লেহেঙ্গা পরে বসে আছে। উনি মন ভরে দেখবে বলে। আর উনি কি করলো? সে বলল, এটা কি হলো? ফিরোজের হাসি প্রশস্ত হয়। বাসর রাতে বউ নিয়ে এমন ফুলের বিছানায় গড়াগড়ি না খেলে হয় নাকি? ফিরোজের মুখের মুগ্ধ করা হাসি আর দুষ্টু কথায় শ্যামা হেসে ওঠে। তারপর অভিমান করে বসে। মোহনীয় চোখে তাকিয়ে বলল, আমাকে কেমন লাগছে? সুন্দর। শুধু সুন্দর? রানীর মতো। শ্যামা হেসে বলল, তুমি আমার রাজা। ফিরোজ শ্যামার কোলে শুয়ে পড়ে। আজকে কোনো ভয় নেই, চলে যাওয়ার তাড়া নেই, কারোর আসার কথা নেই। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। শ্যামা নিচু হয়ে ফিরোজের কপালে চুমু দিয়ে বলল, বিশ্বাস হচ্ছে? হ্যাঁ। শ্যামা আর ফিরোজ একে অপরের দিকে অপলক তাকিয়ে থাকে। ফিরোজ বলল,
শ্যামা, আমার এত খুশি লাগছে যে ইচ্ছে করছে চিৎকার করে সারা দুনিয়াকে জানিয়ে দেই। ফিরোজ উঠে বসে। তুমি কাপড় পাল্টে নাও, খারাপ লাগছে নিশ্চয়ই। শ্যামা ফ্রেশ হয়ে আসে, টকটকে লাল সুতির শাড়ি পরে বেরিয়ে আসে। ফিরোজ বিছানায় বসে তারই অপেক্ষায় ছিল। স্নিগ্ধ রূপসী স্ত্রীকে দেখে বুকটা বেসামাল হয়, চোখের পলক ফেলতে ভুলে যায়। শ্যামা ফিরোজের এমন নেশালো ঘোর লাগা চোখের দৃষ্টি দেখে লজ্জা পায়, মুচকি হেসে বিছানার কাছে দাঁড়ায়। ফিরোজ তখনও তাকিয়ে আছে। শ্যামা বলল, কি দেখেন? বউ দেখি। এত দেখার কি আছে? ভাবছি কি? বাসর রাতে বিড়াল মারতে হয়, কিভাবে মারবো সেটাই ভাবছি। তো কি ভাবলেন? এত সুন্দর বউয়ের সামনে বিড়াল মারতে পারবো না। শ্যামা হেসে বলল, বাসর রাত তো চলে গেছে। ফিরোজ মাথা নেড়ে বলল, অসম্ভব, আজকেই বাসর। ওই দিন ভয়ে ভয়ে ছিলাম। তাছাড়া বিছানায় ফুল ছিল না, ফুল ছাড়া কি বাসর হয়? আসো সোনা, ফুলের বিছানায় বসো। শ্যামা আস্তে করে উঠে বিছানা থেকে সরে টেবিলের কাছে চলে যায়। সে কিছুই ভোলেনি। দুষ্টু কথা, দুষ্টু ছোঁয়া সব মনে হলে এখনও গা কেঁপে ওঠে। শ্যামার কাজে ফিরোজ হেসে বিছানায় গড়াগড়ি খায়। এত ভয় পাও? একটু ভয় পাই না। তাহলে ছুটাছুটি করছো কেন? শ্যামা কথা বলে না। ফিরোজ উঠে দেয়, শ্যামার হাত ধরে বিছানায় বসিয়ে বলল, শ্যামা আমার সোনা, শোনো, সারা জীবন নারী নিয়ে আমার বিতৃষ্ণা ছিল। ভেবেছিলাম কখনো বিয়ে করব না, সেইভাবেই জীবন চলছিল। কিন্তু তুমি আমার মন চুরি করে সেখানে নিজে দখল নিলে, আমাকে পাগল বানিয়ে ঠিকই ভালোবাসা আদায় করে নিলে। তারপর আমি বুঝলাম যে এই শ্যামা পাখিকে ছাড়া আমার চলবে না। একদম বুকের মধ্যিখানে স্থান দিলাম। পাখি কি আমার বুকে থাকবে? কথা দিচ্ছি, খুব ভালোবাসবো, খুব ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে থাকে। ফিরোজ এত সুন্দর করে কথা বলে যে মুগ্ধ না হয়ে থাকা যায় না। ফিরোজ বলল, একটু জড়িয়ে নেই। শ্যামা কাছে এসে প্রিয়তমা স্বামীর কাছে নিজেকে সঁপে দেয়। ফিরোজ শ্যামাকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকে একটু ভয় লাগছে না? আমারও। শ্যামা ফিরোজের দিকে তাকালে দুজনেই খিলখিল করে হেসে ওঠে। লুকোনো বিয়ের কথা জানতে পারলে আরও সমস্যা হতো, অথচ কেউ জানতে পারেনি। দুজন দুজনের দিকে তাকায়, মুখে কথা না হলেও চোখে হাজারো কথা হয়। দুষ্টু ফিরোজ মিষ্টি শ্যামাকে নিয়ে কোনো ভয় ছাড়া পাড়ি জমায় ভালোবাসার এক বিশাল সমুদ্রে। ফিরোজের দুষ্টু ছয় শ্যামা খিলখিল করে হাসে। ভোরের উজ্জ্বল আলো জানালার পর্দা ভেদ করে রুমে আলোকিত করে দিচ্ছে। প্রশস্ত বুকে পরম ভরসায় শ্যামা শুয়ে আছে, যে সজাগ আছে, কিন্তু ইচ্ছে করে মিষ্টি পুরুষটার বুক থেকে সরে যাচ্ছে না, বরং সরে যাওয়ার বদলে ক্ষণে ক্ষণে ঘোর লাগা চোখে ফিরোজকে দেখছে। এই পুরুষটা ভীষণ মিষ্টি, ওনার সাথে মিশে শ্যামার এটাই ধারণা হয়েছে। সে লোমশ বুকে নাক ঘষে দেয়, টুপটাপ চুমু খায়। ফিরোজ নড়ে চড়ে চোখ বন্ধ করেই বলল, এত আদর করছো কেন? ফিরোজ জেগে আছে জানতে পেরে শ্যামা খানিক লজ্জা পায়। তার পাগলামি তাহলে সবই উপভোগ করেছে। ফিরোজ হাত দিয়ে ধাক্কা দিয়ে তাকায়। শ্যামা আস্তে করে বলল, এমনি আদর করতে ইচ্ছে করছে তাই। ফিরোজ চোখ বন্ধ করে আবার বলল, এত আদর করো না, সমস্যা আছে, বুঝেছো? শ্যামা হেসে দেয়। আস্তে ধীরে উঠে বসে, নিজের দিকে তাকে লাজুক হাসে। তারপর ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পরে রুমে এসে ফিরোজকে দেখে নিজেকে পরিপূর্ণ লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। ভালোবাসার মুহূর্তে ফিরোজের পাগলামি বাড়ে, আর এরই ছাপ তার গায়ে পড়েছে। ভালোবাসার চিহ্ন শ্যামা ছুঁয়ে ছুঁয়ে দেখে। আশ্চর্যজনকভাবে তার একটুও ব্যথা, অস্বস্তি কিংবা খারাপ লাগা হচ্ছে না, বরং এগুলো দেখে ভীষণ ভালো লাগছে। সুখে সুখে রঙিন প্রজাপতির মতো উড়াউড়ি করতে মন চাচ্ছে। আচ্ছা, মেয়েদের প্রথম কি এমনই ভালো লাগা কাজ করে, নাকি সে তার মধুর রাজাকে পেয়েছে বলেই এমন হচ্ছে? কি জানি। শ্যামা এত কিছু ভাবে না, সে তার সুখটা উপভোগ করে। পেছনে পনই পুরুষের ছোঁয়া পেয়ে তাকায়। ফিরোজ তার দিকেই তাকিয়ে আছে। শ্যামা চুলে হাত বুলিয়ে বলল, ঘুম ভাঙলো আমার মধুরাজার। মধুরানী পাশে না থাকলে ঘুমও পাশে থাকে না। আমার কি আরো কিছুক্ষণ থাকা উচিত ছিল? ফিরোজ শ্যামার গালে নিজের গাল মিশিয়ে দাঁড়িয়ে আয়নায় তাকিয়ে আদুরি কণ্ঠে বলল, সারাটা দিন। নতুন বউ এতক্ষণ শুয়ে থাকবে? থাকুক না। আচ্ছা, অন্য একদিন। আজ কি সমস্যা?
আজকে তাড়াতাড়ি বেরোনো উচিত। ফিরোজ শ্যামার হাতের উল্টো পিঠে চুমু দেয়, পরম যত্নে নিজের সাথে আগলে রাখে। শ্যামা বলল, এত আদর করেন কেন? ফিরোজ শ্যামাকে তার দিকে ফিরায়। তুমি আমাকে পাওয়ার জন্য যত আঘাত সহ্য করেছো তা দূর করার জন্য সারা জীবন ভর আদর করলেও তা কমবে না। আমার জীবনটা সুখে সুখে পরিপূর্ণ করার জন্য ধন্যবাদ। সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আপনাকে কাছে পেয়ে সত্যিই কোনো আঘাতের কথা মনে পড়ছে না। মনে হচ্ছে আমি এক সুখের সাগরে জাহাজে ভেসে বেড়াচ্ছি। শ্যামার কথাই ফিরোজ হাসে। আমি তোমাকে সুখে রাখবো শ্যামা, সুখে রেখেই সারা জীবন কাটিয়ে দিব। শ্যামা আহ্লাদি গলায় বলল, আমি এভাবেই সারা জীবন কাটাতে চাই, সারাটা জীবন। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় সময়ের গতিতে ছুটে চলে। মানবকে সময়ের সাথে তাল মিলিয়ে ছুটতে হয়। শ্যামার ফিরোজও সময়ের সাথে তাল মিলিয়ে ছুটে যায়। এই সময় তাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। মানুষের কথা অপমান কত রকমের হতে পারে তা দুজনে খুব ভালো জানে। সবাই মুখে কিছু না বলেও তারা দুজনেই বুঝতো যে সবাই তাদের প্রতি নাখোশ। কিন্তু এই নাখোশের সর্বোপরি খোশ হয়ে গেল যখন শ্যামা ফুটফুটে এই পরীর জন্ম দিল। সারা ঘরের গোমট ভাব যেন নিমিষেই দূর হয়ে গেল। ছোট্ট পরীটার নাম সানায়া। সানায়াকে পেয়ে সবাই যেন নতুন করে আনন্দের খোরাক পেল। সারাদিন সবাই আদরে আদরে ভরিয়ে রাখে, কোল থেকে নামার সুযোগ পায় না। শ্যামা মুগ্ধ হয়ে মেয়ের প্রতি সবার ভালোবাসা দেখে। রোজিনা বেগম তাকে কখনোই পছন্দ করেনি, কিন্তু বাবু হওয়ার পরে যেন উনি পাল্টে গেলেন। এখন তাকে খুব ভালোবাসে, নরম চোখে দেখে। আর উনি সানায়ের জন্য এতটা পাগল যে কেউ দেখলে কখনোই ভাববে না উনি একসময় শ্যামার সাথে খারাপ আচরণ করত, কিংবা সদ্দাদি। সারা যখন সানায়াকে ওনার কাছেই রাখবে। মোহাম্মদ আলী যতক্ষণ বাসে থাকবে ততক্ষণ ওনার কাছে সানায়া থাকবে। শ্যামার ফিরোজ মুক্ত হয়ে বাবা মায়ের পরিবর্তন লক্ষ্য করে। এত কষ্টের পরও তার নিজেদের জায়গাটা ঠিক ছিল, একটুও পিছু হটেনি কিংবা কাউকে কটু কথা বলেনি। রাগী ফিরোজ এখন এতটাও রাগী নেই। শ্যামার দুষ্টু মিষ্টির শাসনে সে খানিকটা শান্ত স্বভাবের হয়ে গিয়েছে। সে এখনও তার মধুরানীকে ঠিক আগের মতোই ভালোবাসে। বছরের পর বছর চলে যাচ্ছে, অথচ তাদের দুজনের ভালোবাসার আংশিক পরিমাণও কমেনি। এই 5 বছরে শ্যামা অনেক বদলেছে। দুষ্টু খামখেয়ালিপনা ছেড়ে হয়েছে ভীষণ দায়িত্বশীল এক নারী, যার কিনা স্বামী সন্তানের পাশাপাশি সবার দিকেই নজর। সবাইকে ভীষণ যত্নে নিজের উপর সদয় করে নিয়েছে। পরিবারের প্রত্যেকটা সদস্য তার উপর খুশি। শ্যামাকে ছাড়া এখন ঘরে কিছুই হয় না। বাবার বাড়িতে কেউ কখনো বলে না যে প্রেম করে বিয়ে করে ভুল করেছে, কারণ ওনারাই নিজের চোখে মেয়ের সুখ দেখেছে। ফিরোজকে সবাই খুব পছন্দ করে। স্বপন ইসলাম ফিরোজকে জিজ্ঞাসা না করে কোনো কিছুই করে না। উনি প্রত্যেক কাজে ফিরোজের মতামতকে বেশি প্রাধান্য দেয়। শ্যামার থেকেও বেশি ফিরোজকে সবাই ভালোবাসে। সানায়া দুনিয়াতে আসার পর থেকেই যেন সবাই সব পুরনো কথা ভুলে গিয়েছে। রিপন আর ফিরোজের কোনো বিরোধ নেই, বরং দুজনকেই মাঝে মাঝে চায়ের দোকানে আড্ডারত অবস্থায় দেখা যায়। শ্যামা বিয়ের প্রথম অপরাধবোধ করত, এখনও করে। সে জানে তার আব্বা আম্মা এ বিয়েতে কষ্ট পেয়েছে। মেয়ের দিকে তাকিয়ে হাসি খুশি থাকলেও মনের সুপ্ত কষ্টের কথা সে বুঝতে পারে। শ্যামা বাবার বাড়ি যায়। সন্ধ্যার পরে স্বপন ইসলাম সানায়াকে নিয়ে বসে খেলছিল। শ্যামা তার আব্বার পাশে বসে বলল, আব্বা কিছু কথা ছিল। স্বপন ইসলাম মেয়ের দিকে তাকায়। মেয়েটা সুখেই আছে। উনি যেমন ভেবেছিলেন তেমন কিছুই হয়নি। কি কথা? আব্বা আমাকে ক্ষমা করে দিয়েন। কেন রে মা? আমি সানায়ার বাবাকে বিয়ে করার জন্য আপনাদের কত কষ্ট দিয়েছি, অবাধ্য হয়েছি। আমি জানি আপনারা মুখে না বললেও কষ্ট পেয়েছেন। আমি এই বোঝা বয়ে বেড়াতে পারছি না বাবা। আপনি আমাকে বলুন যে ক্ষমা করেছেন, তা না হলে আমি শান্তি পাচ্ছি না। এসব কথা বলতে বলতে শ্যামা কেঁদে দেয়। তার কান্নার শব্দে ঘরের সবাই এসে উপস্থিত হয়। মেয়ের কান্নার বিষয় জানতে পেরে ফাতেমা বেগমও কেঁদে দেয়। 4 বছরের সানায়া সবার কান্না দেখে ভয় পেয়ে যায়। সে হাত বাড়িয়ে তার মামিমার কোলে চলে যায়। স্বপন ইসলামের চোখ জ্বালা করে ওঠে। মেয়ের মাথায় হাত রেখে বলল, আরে কাঁদিস কেন পাগল মেয়ে? শ্যামা মাথা নেড়ে বলল, আগে বলেন আমাকে ক্ষমা করেছেন? সত্যি বলতে প্রথম খুব কষ্ট পেয়েছিলাম। এত খারাপ লাগছিল যে নিজেকে স্বাভাবিক করতে সময় লেগেছে। তারপর আমার চিন্তাধারা সম্পূর্ণ ভুল করে ফিরোজ তোকে ঠিক
রানীর মতোই রাখছে। আর ফিরোজও ভালো ছেলে। তারপর থেকে মনে হলো আমার মেয়ে ভুল কাউকে নিজের জীবনসঙ্গী করেনি। এখন আমার চোখে ফিরোজ সুপাত্র। আমি তোকে কবেই ক্ষমা করে দিয়েছি। আজকে তুই নিজেই অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাওয়াতে প্রাণ ভরে দোয়া করে দিলাম। শ্যামার মাথায় ফাতেমা বেগম হাত বুলিয়ে বলল, পাগল মেয়ে, তুই এখনো এসবেই পড়ে আছিস? আমার কাছে তো এখনো তোর থেকেও বেশি ফিরোজকেই মায়া লাগে। মায়ের কথায় শ্যামা হেসে ফেলে। তার মাথা থেকে যেন হাজার মন ওজনের বোঝা নেমে যায়। পরম শান্তিতে তার রুমে আসে। রাত 10টার দিকে ফিরোজ আসে। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতেই সানায়া বাবার কোলে চড়ে যায়। বাবার সাথেই তার যত খুনসুটি। ফিরোজের কাছে মনে হয় এই ছোট্ট বাবুটা তার জীবন। একটা দিন চোখের আড়াল হলে বুকটা খালি খালি লাগে। সানায়া দেখতে একদম ফিরোজের মতোই হয়েছে, ধবধবে ফর্সা, আর ফিরোজের মতোই বলিষ্ঠ দেহের গড়ন। শ্যামা বাবা মেয়ের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলল, আমি পেটে নিয়েছি অথচ বাবা বলতেই জান প্রাণ। সানায়া আধো আধো গলায় বলল, বাবা আমার জান, আমার কলিজা। আর আমি? সানায়া বাবার সাথে মিশে যায়। মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমার আম্মু, আর এটা আমার ছেলে। মেয়ের কথাই ফিরোজ হো হো করে হেসে ওঠে। শ্যামা বলল, খুব হাসি আসছে তাই না? মেয়েটাও একদম বাপের মতো হয়েছে। ফিরোজ বলল, হবে না, বাপকা বেটি সিপাহী কা ঘোড়া। কিছুক্ষণ পরে সানায়া ঘুমিয়ে যায়। ফিরোজ শ্যামাকে কাছে টেনে বলল, এমন একটা রাজকুমারী জন্ম দেওয়ার জন্য ধন্যবাদ রানী। আগে দেখতাম বাবা মা তাদের সন্তানকে কত ভালোবাসে, আমি সত্যি এর মূল্য বুঝতাম না। কিন্তু সানায়া আমার কোলে আসার পর থেকে আমার মনে হচ্ছে এটাই আমার মা, আমার জীবন। ও যখন আমাকে বাবা বাবা বলে ডাকে তখন এত সুখ লাগে, সুখে বুকটা ভরে যায়। শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে বলল, আমারও। তুমি আসলেই আমার রানী, যার কারণে আমার জীবন ধন্য, পরিপূর্ণ। প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। শ্যামারও ভালো লাগছে। সে মাথা নেড়ে বলল, আচ্ছা। ওই লাল শাড়িটা পরো না, আজকে পূর্ণিমা। বাবু উঠে যাবে। উঠবে না, পরো তো। শ্যামা আর কথা না বাড়িয়ে চুপচাপ সেজেগুজে যায়। তারপর ফিরোজের কথা মতো বেরিয়ে পড়ে। দুজন হাতে হাত রেখে রাস্তায় হাঁটে। পরিচিত পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়। পূর্ণিমার চাঁদের আলোয় চারপাশ চকচক করছে। ফিরোজ শ্যামাকে বলল, এখানে দাঁড়িয়েই প্রথম আমাকে মনের কথা বলেছিলে। সব মনে আছে। আমার সাহসী নারী, এমন সাহস করে বলেছিলে বলেই তো জীবনের ছন্দ বদলালো। আচ্ছা, ধন্যবাদ আমার মধুরানী। বারবার এত কৃতজ্ঞতা প্রকাশ করবেন না তো। কেন করব না? প্রিয় নারীর কাছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কোনো দোষ নেই। আমিও তো তোমার প্রতি কৃতজ্ঞ, আর এই কৃতজ্ঞতা এত পরিমাণ যে বলে শেষ করা যাবে না। আচ্ছা। চাঁদের আলোয় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ফিরোজ মন্ত্রমুগ্ধের মতো তার রানীকে দেখছে। প্রিয় পুরুষের চোখে তার প্রতি মুগ্ধতা শ্যামাকে খুশি করে তোলে। ফিরোজ শ্যামাকে বুকে জড়িয়ে নেয়, দু হাত দিয়ে মুখটা ধরে অধরে অধর মিলায়। পূর্ণিমার নিঝুম রাত, ঠিক প্রথম দিনের মতো শ্যামা কেঁপে ওঠে। দু হাতে আঁকড়ে ধরে তার ফিরোজকে। কিছুক্ষণ পরে দুজন দুজনের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। ফিরোজ একটা কদম গাছে হেলান দিয়ে দাঁড়ায়। শ্যামা তার বুকে মাথা রেখে দাঁড়ায়। ফিরোজ পরম যত্নে শ্যামাকে আগলে ধরে, আদর নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। ফিরোজের এই সামান্য যত্নগুলো শ্যামাকে খুব সুখ দেয়। সে বলল, তুমি আমার সুখ, তুমি আমার স্বস্তি। ফিরোজ মুচকি হাসে, চাঁদের দিকে তাকিয়ে বলল, আরও সহস্র পূর্ণিমা তোমার সাথে কাটাতে চাইব। এত এত ভালোবাসা এখনো যে বাকি। কদম গাছের নিচে পরম ভালোবাসে মিশে থাকে সুখী দম্পতি। চাঁদ তারা হেসে হেসে তাদের ভালোবাসা দেখে। পৃথিবীর সবাই এমন সুখে থাকুক। মধু রাজা মধুরানীর ভালোবাসে অটুট থাকুক আজীবন।